নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং যাতে করে আগামী দিনে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেই রকম আজকের এই ভিডিওতে আলোচনা করব কোনো রোগ নিয়ে নয়, কিভাবে আপনারা ওষুধ নির্বাচন করবেন। তো অনেক সময় ওষুধগুলো ভুল নির্বাচনজনিত কারণে আপনারা কাজ পান না, সেখানে অনেক রকম বিরক্তিকর মন্তব্য প্রকাশ করতেই পারেন। আবার এমনই হয় যে সঠিকভাবে ওষুধ হয়তো নির্বাচন করেছেন, কাজ হচ্ছে না, শরীরের মধ্যে কোনো কন্ডিশন থাকতে পারে, এমনও হতে পারে। কিন্তু সব দিক দিয়ে যদি সঠিকভাবে সমস্ত কিছুকে অবলম্বন করা যায়, শেখা যায়, জানা যায়, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যে রোগ সেগুলোকে কিন্তু সারাতে পারবো বা সারাতে সক্ষম হব। তো বন্ধুরা, হোমিওপ্যাথি কম পয়সা চিকিৎসা, এটা সবাই জানে। আর এই কম পয়সা চিকিৎসাজনিত কারণে অনেকে বাড়িতে ট্রাই করেন। কিন্তু বন্ধুরা, একটা কথা জানবেন যে বাড়িতে যদি ট্রাই করবেন বা চেষ্টা করবেন, তাহলে ভিডিওগুলোকে সঠিকভাবে দেখতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ভিডিও শিক্ষার পারপাসে আপলোড করে থাকি, যাতে করে আপনারা শিখে বাড়িতে প্রয়োগ করতে পারেন। তো সমস্ত কিছু একটু ধৈর্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এতগুলো বছর প্র্যাকটিস করেও সঠিক জায়গায় যেতে পারছি না। আপনারা যদি মনে করেন যে দুদিনে সব কিছু শিখে যাবেন, তা কিন্তু হয় না। প্রত্যেকটা ভিডিও ধৈর্য ধরে দেখুন, খাতার মধ্যে নোট করুন, সঙ্গে বলেছি একটা বই বাড়িতে রাখুন, এনসি ঘোষের ম্যাথমেটিকা। তো সেগুলো কি হলে কি হবে, যে আপনার প্র্যাকটিসটা বা আপনার বাড়িতে যে রাতভিত বিভিন্ন রকম সমস্যা, সেগুলোকে কিন্তু সারিয়ে তুলতে পারবেন। তো সর্বমূলে যেটা রয়েছে যে ওষুধ নির্বাচন, আজকে যে বিষয়, যে ওষুধটা আমরা যদি সঠিকভাবে নির্বাচন করতে জানি বা শিখি, তাহলে যতটা আমরা সঠিকভাবে ওষুধকে নির্বাচন করতে পারবো, ততটা কিন্তু আমরা ভালো কাজ পাবো, আর শিক্ষাও ভালো হবে। আপনি দেখবেন এই যে যখন 2 ফোঁটা ওষুধ প্রয়োগ করে ভালো কাজ পাবেন, তখন মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করবেন, পয়সা বাঁচবে, আনন্দ উপভোগ করবেন, শিক্ষাও হবে। তো আসুন, কীভাবে সঠিক পদ্ধতিতে ওষুধগুলোকে নির্বাচন করবেন বা কী ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করি 3টে স্টেপে। আমি প্রথমে বলেছি বন্ধুরা, যে হোমিও ওষুধ না কাজ করার পিছনে বড় কারণ হচ্ছে ওষুধ সঠিক নির্বাচন না করা, মানে ভুল ওষুধ নির্বাচন করা। তাহলে চলুন 4টি ধাপে বা 3টি ধাপে কীভাবে ওষুধগুলোকে কীভাবে ভুল নির্বাচন করা হয় আমাদেরকে অনেক সময়, বা আপনারাও করে ফেলেন, চলুন। তো প্রধান উপসর্গ ধরুন, যেটা সবথেকে কষ্ট দিচ্ছে মানুষকে, গ্যাস হলে বুক জ্বালা, নাকি পেট ফোলা, মাথা ব্যথা হলে সকালে না বিকেলে, এইরকম যে উপসর্গ, সেই উপসর্গ দেখে কিন্তু অবশ্যই করে আমরা ওষুধগুলোকে সঠিকভাবে নির্বাচন করতে পারি। এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, যেমন মানে টাইপ বুঝুন, গরমে বাড়ে না ঠান্ডায় বাড়ে, রাতে না সকালে, কোন সময়টা বেশি হয়। 3 নম্বর স্টেপটা কি, ধরুন মানসিক লক্ষণ মেলান, রাগ বেশি, প্রচুর পরিমাণে ভয় পায়, অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করে নাকি, বা একা থাকতে পছন্দ করে, জনসমাগমে যে মিশতে ভয় আর কি, সেই জনসমাগমে মিশতে ভয় কিন্তু একা থাকতে পছন্দ করে। তাহলে এই জিনিসগুলোকে 3য় স্টেপে কিন্তু আপনাকে একটু ঘুরে ফিরে দেখতে হবে। 4র্থ স্টেপে কী নিতে পারেন, যেমন ধরুন যে টক ঠেকুর, সঙ্গে যদি প্রচণ্ড পরিমাণে রাগি খিটখিটে কাউকে অর্ডার করে বসে দিন অতিবাহিত করে, তখন নাক ভূমিকা। ধরুন এই যে পেট ফোলা, গরমে বাড়ে, পেট ফোলা সমস্যাটা গরমে বাড়ে, বায়ু দুর্গন্ধ। এই যে যখন আমরা প্রথম অবস্থায় লক্ষণ পেলাম একদম ম্যাজিকের মতো, তখন প্রথম অবস্থায় ওষুধ নির্বাচন হয়ে গেল। যদি না পাই, 2য় 3য় যে স্টেপগুলো বললাম, সেগুলোকে অবশ্যই করে অবলম্বন করতে হবে, তত প্র্যাকটিস ভালো হবে। পুরনো রোগের ক্ষেত্রেও আপনি চিকিৎসা করতে পারবেন। তাহলে এই যে পেট ফোলা, গরমে বাড়ে, বায়ু দুর্গন্ধ, এই সমস্যা যদি থাকে, তাহলে সেখানে কার্বোভেজ, মল ও দুর্গন্ধ থাকতে পারে। আবার ধরুন ডান দিকে বেশি ব্যথা, সঙ্গে ভয়, আর্সেনিক অ্যালবাম, মানে মৃত্যু ভয় যাকে বলে, কিন্তু নালীটা খুব দুর্বল প্রকৃতির। আবার যদি দেখা গেলো যে হঠাৎ কোনো রোগের বৃদ্ধি,
হঠাৎ করে কোনো রোগের সৃষ্টি হলো, সেখানে তো অ্যাকোনাইট, কিন্তু সেখানে ছটফটানি মৃত্যু ভয় অবশ্যই করে থাকে, অস্থিরতাও থাকে। আর্সেনিকে ঠান্ডা জল চায়, আর্সেনিকে গরম জল চায়, আর অ্যাকোনাইটে ঠান্ডা জল চায়। দুটো ওষুধের বিপাশা আছে। তো এগুলো গুরুত্ব সহকারে যখন আমরা কোনো ভিডিওর মাধ্যমে বলি, তো সেগুলোকে অবশ্যই করে গুরুত্ব দেওয়া দরকার বন্ধুরা। আর এই জন্য বলি বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও দেখুন মনোযোগ সহকারে, তাতে করে আপনার লাভ। আপনি আমাকে একটা কমেন্ট করলেন, আমি সময় পেলাম না, আপনাকে উত্তর দিতে পারলাম না। আমাকে দুটো না হলে আপনি একটু খারাপ মন্তব্যে কোনো কিছু লিখে পাঠালেন, কি কমেন্ট করলেন, খুব একটা লাভ করলেন না। কিন্তু কি লাভটা হবে? আমি একটা মানুষ যতটা সময় দিতে পারবো ততটা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আপনি যদি ভিডিওগুলোকে দেখে সঠিকভাবে নোট করেন, সঠিকভাবে শেখার চেষ্টা করেন, তাহলে আমাকেও তেল দিতে লাগবে না। আমি বারবার একই কথা বলি, নিজেকে নির্ভরশীল করতে শিখুন। পরের উপরে নির্ভরশীল কতক্ষণ হবেন আপনি? হ্যাঁ, যেটা সম্ভব নয় সেটা তো হতেই হবে, সে আমাকেও হতে হয়। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ওষুধের যে ধাতুগত লক্ষণ আমরা আলোচনা করি, সেই ধাতুগত লক্ষণ হচ্ছে আসল চরিত্র বা আসল সিমটম, সেগুলোর উপরে গুরুত্ব দিতে হয়। প্রত্যেকটা ভিডিও কিন্তু বাস্তবতার সঙ্গে আপলোড করার চেষ্টা করি। এবারে কোনো মানুষ সঠিক সময় সঠিক মূল্য দেয়, আর কোনো মানুষ শোনার পরে বলে দেয় কী করছে, মূল্যহীন, বক বক, বেশি শোনার সময় নেই, অন্য ভিডিওতে চলে যায়। তো যাই হোক, এই যে ভালো মন্দ বিচার বিবেচনা, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা আসল আর কোনটা নকল, এই জিনিসটাকে চেনার দায়িত্ব কিন্তু অবশ্যই করে একজন মানুষের। আর সেটা যদি চিনতে ভুল করেন তাহলে কিন্তু ঠকে যাবেন, একদম ঠকে যাবেন। যাই হোক, যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো রোগ সম্বন্ধে আমাদের কাছে চিকিৎসা চান বা পরামর্শ চান, অবশ্যই করে আপনার হোয়াটসঅ্যাপে লিখে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার। আসুন কয়েকটা কমেন্টে চলে যাই, কমেন্টগুলো অবশ্যই করে পড়া দরকার। তো বন্ধুরা, কমেন্ট কীভাবে পড়তে হয় ডিসপ্লের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত সঠিক শিখে উঠতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট, এই কমেন্টটা, প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে, তিনি হচ্ছে প্রদীপ চ্যাটার্জি। তিনি লিখেছেন যে ভাইরাল ফিভারের জন্য কি হোমিও ওষুধ দেওয়া যাবে? 10 ঘন্টা আগে কমেন্ট করেছেন। তো ভাইরাল ফিভারের জন্য, এই তো শীতকালে তো আর ভাইরাল ফিভার হয় না, বর্ষাকালে হয়। তে ভাইরাল ফিভার বলতে কি, একের পর এক যখন আক্রান্ত হয় তাকে বলা হয় ভাইরাল ফিভার, মানে জ্বর। তাহলে সেই জ্বরের ক্ষেত্রে বর্ষাকালে কী রোগ ব্যাধি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ডেঙ্গু প্রকৃতির জ্বর, ম্যালেরিয়া প্রকৃতির জ্বর, টাইফয়েড প্রকৃতির জ্বর। তো বেশি পাওয়া যাওয়া হচ্ছে গা হাত ব্যথার সঙ্গে ডেঙ্গু প্রকৃতির জ্বর। একের পর এক পরিবার আক্রান্ত হয়, পরিবারের একের পর একজন আক্রান্ত হয়, এরকম হয়। তো সেখানে বলা হয়েছে যে ডেঙ্গু হলে ইউপোডিয়াম পারভো, বর্ষাকালে ভিজে একের পর এক জ্বর সর্দি কাশি, সেখানে রাষ্ট্রক্সের কথা বলা হয়েছে। তো সেখানে এরকম আলোচনা করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন অবশ্যই করে। 2 নম্বর যে কমেন্টটা সেটা হচ্ছে প্রদীপ লাহা। তিনি কমেন্ট করেছেন 1 ঘন্টা আগে, যে লিখেছেন ঘন ঘন প্রস্রাব, রাতে 2-3 বার, ঘুমের ব্যাঘাত, মাঝে মাঝে জ্বালাভাব, বয়স 60, কী ওষুধ খাবো জানালে উপকৃত হব। তো বয়স যখন 60 বছর বা 60+ লিখেছেন আপনি, তো আপনার প্রোস্টেট বেড়ে গেছে, সেটা আপনি পরীক্ষা করে নিতে পারেন। আর প্রোস্টেট বেড়ে গেলে কী ওষুধ, প্রোস্টেট বৃদ্ধির যে রোগ নিয়ে আলোচনা রয়েছে সেখানে একটু সার্চ করে দেখে নেবেন। সেভাল সেলুলার রয়েছে। প্রস্রাব ধরে না রাখতে পারলে রাত্রিকালে যদি বাড়ে, যদি সুগার থাকে সেদিকেও পরীক্ষা করতে হবে। ইউরেনিয়াম নাইট্রিকাম রয়েছে। তো একটু আগে নির্বাচন করবেন আপনার প্রকৃত রোগটা কী, সেটা একটু সঠিকভাবে জানলে সঠিকভাবে ওষুধগুলো বলা যাবে। তারপর লিখেছেন বাবু শেখ। বাবু শেখ লিখেছেন যে আমার চেম্বারটা কোথায়, সুন্দরবন, সাউথ 24 পরগনা, মইপিট। যাই হোক, এটা অনেকটা দূর, কলকাতা থেকে আসতে 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 3 নম্বর 8 ঘন্টা আগে কমেন্ট করেছেন যে তামিম FF ট্রিপল F, জানি না কি ব্যাপারটা। তো লাইকোপোডিয়াম ক ফোঁটা করে খেতে হবে, কত খেতে হবে লিখেছেন, ক ফোঁটা নয়, কত খেতে হবে বলে, কত শক্তি আর কি। তো তিনি যে লিখেছেন এই যে লাইকোপোডিয়াম সবথেকে 3 শক্তি, যদি কমন রোগ মানে সবে মাত্র নতুন অবস্থায় হয়েছে, 3 শক্তি দিনে 2 বার খাবেন। যদি 30 বা 200 হয় তাহলে 2 দিন অন্তর 30 potency, যদি 200 potency হয়
3 দিন অন্তর, আবার রোগের উপরে নির্ভর করে যে 2 দিন অন্তর 200 খাওয়া যায় কিনা। 1 ইম্পর্টেন্সি হলে সপ্তাহে একবার। যাই হোক, অনেকটা রোগের উপরে ডিপেন্ড করে, যার জন্য কি বলুন তো, দেখুন সব কিছু আপনি বাড়িতে আমরা বলি, সবসময় বলি যে আপনারা শিখুন, ভিডিও দেখে খান, ঠিকই আছে, কিন্তু যখন ডিপ অ্যাক্টিং মেডিসিন হয়, যেমন লাইকোপোডিয়াম, ফসফরাস, আপনার সালফার, পেট্রোলিয়াম, এইসব ওষুধগুলো একটু পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত। তো তারপরে যে লিখেছেন তিনি অলকা চক্রবর্তী, তিনি লিখেছেন ফ্যাটি লিভারের টনিক থাকে তাহলে খুব ভালো হয়। না দেখুন, ফ্যাটি লিভারের ক্ষেত্রে কোনো টনিক আমি ব্যবহার করিনি। একে কম্বাইন্ড মেডিসিন, আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই, কম্বাইন্ড মেডিসিন আমি কিন্তু পছন্দ করি না তত বেশিটা। 2-1টা ক্ষেত্রে আমরা বলি সেটা ঠিকই আছে। আর এই যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে বিশেষ করে এগুলো একটু নির্বাচন করলে তবে ভালো, নাহলে কতক্ষণ এইরকমভাবে, কারণ টনিক তো আর রোগ সারাবে না, সারাতে সাপোর্ট করে এইটুকু, কিন্তু প্রকৃতভাবে রোগ তো আপনাকে সারাতে হবে, যার জন্য ওষুধ নির্বাচন করে খাবেন, খুব ভালো হবে। তারপরে হচ্ছে রুমা মান্না লিখেছেন খুব, আচ্ছা সুন্দর, যাই হোক ওটা পড়ার দরকার নেই। লিখেছেন তাপস কুমার কর্মকার, জিয়ায় দানা দানা ঘা, ঝাল খেতে পারেন না, কী ঔষধ দিব? নিশ্চয়ই তিনি হয়তো চিকিৎসা করেন কিনা জানি না, বা বাড়িতে হয়তো প্র্যাকটিস করছেন। দেখুন, জিয়ায় দানা দানা ঘা যদি লালা পড়ে, মার্শাল হচ্ছে সবথেকে ভালো ঔষধ। এছাড়াও মুখের ভিতরে এবারে কেমন বয়সে যদি বাচ্চাদের হয়, সেখানে বোরাক্সও কাজ করে। তো এখানে বয়স, দেখুন একটা জিনিস, আমার জায়গায় আপনি হলে কি করতেন? সমস্ত কিছুগুলোকে একটু সঠিকভাবে না যদি আপনারা না জানান, না বলেন, তাহলে আমরা বুঝবো কী করে কোন বয়সের ছেলে বা কোন বয়সের রুগী কোন ওষুধ দেওয়া উচিত, লালা পড়ছে কি না, শুধু মুখে খা। তবে মার্শাল বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, সেটা আমরা ভিডিওতেও বলেছি, আর আপনারাও ব্যবহার করবেন। এই যে কমেন্ট পড়া শুরু করেছি, আর এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। ভিডিও বেশি লম্বা করছি না, প্রত্যেক ভিডিওতে চেষ্টা করব যাতে করে কমেন্ট পড়া যায়, আর কমেন্টগুলো যদি ওখানে দেখাতে পারি তাতে করে আপনি খুব ভালোভাবে স্ক্রিনের উপর দেখাতে পারছি না, কারণ শিখতে সময় লাগবে, সময়ও কম। অবশ্যই করে সবার শুভকামনা, সবাই ভালো থাকুন।